যাচ্ছে অনেক। আমি নর্থ ইস্টের যে যে আর্ট আর্ট পর্বের যে প্রতিবেদন, এটাকে আমি স্বাগত জানাই। কিন্তু বিষয় হলো যে এর মধ্যে হয়তো কিছু কোনো জায়গায় আমরা যুক্তি খুঁজে পাই, কোনো জায়গায় যুক্তি খুঁজে পাই না। আবার একটা জিনিস আমি সবাইকে আহ্বান জানাবো, বিশেষ করে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের, যে ব্যক্তিগত বিদ্বেষ প্রসূত হয়ে, ধরুন আপনার অতীতে কারো সাথে একটু সমস্যা ছিল, এখন আপনি চাইলে বিভিন্ন ধরনের কারণ দেখিয়ে তাকে 5ই আগস্টের ষড়যন্ত্রের অংশ করতে পারেন। এই ধরনের কিছু আওয়ামী লীগের নেতাকর্মীদের করা ঠিক হবে না। এই জায়গায় একটু উদারতার পরিচয় দিতে হবে। অর্থাৎ এটা এমন এক ধরনের আপনার বিধ্বংসী পরিবর্তন ছিল, এটা শুধু আমাদের ব্যক্তিগতভাবে মূলধারার জন্য ক্ষতি নয়, এই ক্ষতিটা এমনকি বাংলাদেশের আপনার যেই আত্মঘাতী সন্ত্রাসীরা, যেই জামাত, বিএনপি, হেফাজত, আপনার যারা এই 24-এর জঙ্গি কোয়ালিশন, সবার জন্য কিন্তু ক্ষতি। আজকে বাংলাদেশের দিকে তাকালে আপনি দেখবেন, ধরুন এই যে হামে 300 শিশু মারা গেল বা 350 শিশু মারা গেল, সম্পূর্ণরূপে ইউনূসের গাফিলতির কারণে। এই শিশুগুলার মধ্যে এদের পিতামাতা বিএনপির সমর্থক আছে না, জঙ্গিদের সমর্থক আছে না? আছে। কিন্তু শেখ হাসিনা ক্ষমতা থাকলে আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারেন হামে হয়তো কিছু হতো, কিন্তু একটা শিশু কিন্তু অন্তত এই জায়গায় মারা যেত না। কারণ হাম সম্পূর্ণরূপে আপনার পরাজিত করা যায় এমন একটা অসুখ বর্তমান যুগে, টিকার মাধ্যমে, যথাযথ ব্যবস্থার মাধ্যমে একটা শিশুও কিন্তু মারা যেত না। এই যে 300 শিশু মরে গেল, আরো যে কত দেখবেন। এখানে বিএনপি, জামাত, যারা যারা 24-এর কোয়ালিশন করেছে, এই 300 শিশুর মধ্যে 100-200 বাবা মা ওদের সমর্থক আছে না? আছে। সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ পুরো দেশটাকে ধ্বংস করে ফেলা হয়েছে। সেই জায়গায় এই দেশটাকে আবার তুলে আনার জন্য একমাত্র আপনার শক্তি হলো আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের কোনোভাবেই উচিত হবে না কোনো কিছু সম্পূর্ণরূপে শুধু আপনার কনস্পিরেসি থিওরি বেসড আপনার। হ্যাঁ, আমরা এটা তো অস্বীকার করা যাবে না, নর্থ ইস্ট যা লিখেছে তার মধ্যে যথেষ্ট সত্যতা আছে, অনেক কিছু আছে, কিন্তু তারাও তো একটা লজিক দাঁড় করিয়েছে। সেই লজিকের মধ্যে কোনো যে ফাঁক থাকবে না, এইটা কি আমরা নির্দ্বিধায় বলতে পারি? পরিপূর্ণ তদন্তের মাধ্যমে ভবিষ্যতে এই জিনিসগুলো আপনার উঠে আসবে এবং সেখানে নর্থ ইস্টের এই স্টোরিগুলোও আপনার অনেক কাজে লাগবে। তো সেদিক থেকে আমি সবাইকে বলবো যে সতর্কতার সাথে সবকিছু দেখা, এবং আওয়ামী লীগের অন্তত এটুকুন যদি করা না হয় যে হ্যাঁ, আমার এখন একটু সুযোগ এসেছে একজনের বিরুদ্ধে বলে ফেলার, সেটা এখন বলে ফেলি, এইভাবে কাজ না করে একটা থিওরি এখানে, অর্থাৎ একটা নীতিমালা অ্যাপ্লাই করা যেতে পারে। সেই নীতিমালাটা হলো আপনার সত্যিকারের যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, সত্যিকারের মৌলবাদী এবং আপনার আদর্শিকভাবে এদেরকেও যদি আপনার 5ই আগস্টের জঙ্গি উত্থানে জড়িত নাও থাকে, এমনকি এরা যদি শেখ হাসিনার পক্ষেও থাকে, এরা কিন্তু আখেরে কিন্তু আপনার এই জঙ্গি উত্থানের জন্য দায়ী। আবার দেখা গেছে অনেকে এই জঙ্গিদের সাথী হয়েছে, ওদেরকে উৎসাহ দিয়েছে, ওদের পক্ষে ফেসবুকে পোস্ট দিয়েছে, কান্নাকাটিও করেছে, কিন্তু এরা হয়তো করেছে আপনার সাময়িকভাবে দেশের পরিস্থিতি দেখে। জঙ্গিরা যে অভিনয় শুরু করেছিল রাস্তায়, ওই যে কতগুলো জঙ্গিনী, বাঁধন জাতীয় জঙ্গিনীকে দিয়ে, কিংবা ইদানিং একটা জঙ্গিনী বের হয়েছে মাহা মির্জানা কি যেন, আপনার কান্নাকাটি করছে, এই সুন্দরী সুন্দরী জঙ্গিনীগুলার আপনার আর্তনাদ দেখে অনেক নিরীহ আপনার মুক্তিযুদ্ধের পক্ষের হতে পারে, হতে পারে, তারা এখানে মানে আপনার বশীভূত হয়েছে বলতে পারেন, সিডিউসড হয়েছে বলতে পারেন, প্রভাবিত হয়েছে বলতে পারেন। তাদেরকেও আলাদা করে দেখতে হবে। মূলত পুরো সংগ্রামটা ছিল আদর্শিক।
অর্থাৎ যারা পাকিস্তান চেয়েছিল, যারা পাকিস্তান রক্ষা করতে পারেনি, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যারা ইতিহাসের পরতে পরতে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল পারেনি, শেখ হাসিনার দ্বারা বাংলাদেশের উন্নতি দেখে যারা ঈর্ষান্বিত, সব কিন্তু ওই পরাজিত পাকিস্তানি শক্তি। সেই শক্তিতে যারা বিশ্বাস করে, সেই শক্তির যারা সমর্থক, সেই শক্তির পক্ষে যারা যুদ্ধ করতে গেছে, ওরাই আসলে 24-এর মূল লাল বদর লাল জঙ্গি। আপনার পুরো আমাদের এই এই যে সংগ্রামটা পুরোপুরি আদর্শিক। সেই আদর্শে যে পাকিস্তানের পক্ষে পড়ে, যে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির পক্ষে পড়ে, সেই আসলে লাল বদর লাল জঙ্গি। কিন্তু ফিজিক্যালি লাল বদর লাল জঙ্গি যারা হয়েছে, তাদের সবার প্রতি ক্ষোভ পুষে রাখার এখানে সুযোগ নাই। এমনকি আমাদের মুক্তিযুদ্ধের কথাও যদি আমরা বলি, আপনি কর্নেল অলি, এই যে লোকটা, সে মুক্তিযুদ্ধ করেছে ইত্যাদি ইত্যাদি, এমন তো দেখা যাচ্ছে সেই মুক্তিযুদ্ধের পুরোধা, এখন এমনকি জিয়াউর রহমানের চেয়ে সে উপরে তার দাবি অনুযায়ী। কিন্তু সে তো প্রমাণ করেছে যে মনে প্রাণে সে একজন পাকিস্তানি জঙ্গি, পাকিস্তানি আপনার। সেই অলি তো কোনোদিন আপনার, সে অলি লাল বদর হোক বা না হোক, সে কিন্তু অলি পাকিস্তানের, সে ফিজিক্যাল একজন মুক্তিযোদ্ধা হয়েও সে পাকিস্তানি, সে মুক্তিযুদ্ধের পক্ষে শত্রু, সে এখনো শত্রু, 24-ও শত্রু, 75-ও শত্রু, আপনার 71-ও শত্রু। সে গুলি করে কয়েকজন পাকিস্তানি মেরেছে কি মারেনি, এটা আসলে মোটেও ইম্পর্টেন্ট ইস্যু না। যতক্ষণ আদর্শিকভাবে পাকিস্তানি আদর্শটা আপনার পরাজিত না হচ্ছে, ততদিন আপনার ফিজিক্যালি অংশগ্রহণ করা না করাটা বড় কথা নয়। ফলে লাল বদর হয়েও ফিজিক্যালি অনেকে, বা লাল জঙ্গি হয়েও, ফেসবুক লাল করেও তারা মুক্তিযুদ্ধের পক্ষে রয়ে গেছে। কারণ হলো যে আদর্শিকভাবে সে পাকিস্তানপন্থী না। আবার এমনি ভাবে কেউ হয়তো সেদিন লাল বদর মানে ফিজিক্যালি আপনার লাল বদর হয় নাই, বরঞ্চ তার বিরোধিতাও করতে পারে, কিন্তু সে মনে প্রাণে একজন পাকিস্তানি, সে কিন্তু লাল বদরই, লাল জঙ্গি। সে 71-এরও রাজাকার, 24-এরও রাজাকার। আপনি যদি ফ্রন্টলাইন সোলজারদের দেখেন জঙ্গিদের, সেই সার্জিস, হাসনাত, এরা সবাই কিন্তু আপনার সেই পাকিস্তানি প্রেতাত্মা, পাকিস্তানের পরাজিত শক্তি। এরা আওয়ামী লীগে ঢুকেছিল এর বেশিরভাগই, বিশেষ করে সার্জিস, হাসনাত। সুতরাং ওই আদর্শের জায়গাটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র আপনার যে স্বার্থের কারণে আমরা কাউকে জলাঞ্জলি দিচ্ছি, স্বার্থের কারণে কাউকে কিছু বলে ফেলছি, সেই জায়গা থেকে বের হয়ে মূল আদর্শটাকে আপনার স্ট্যান্ডার্ড ধরা উচিত। যে সেই পরাজিত পাকিস্তানি শক্তি মানে লাল বদর, পরাজিত পাকিস্তানি শক্তি মানেই হলো 71-এর রাজাকার। অর্থাৎ দুই রাজাকারের মধ্যে কোনো পার্থক্য আমাদের করার সুযোগ নাই। সেই জায়গা থেকে দেখলে এই ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ আপনি কাদের উদ্দেশ্যে বলছেন? আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে। কেউ হয়তো এই সুযোগ কাজে লাগাচ্ছে, এখন আমার সুযোগ এসছে, আমি ওকে পরাজিত করি, এটা বলে, সেই ধরনের যেন না হয়। অর্থাৎ আপনার ছোটখাটো স্বার্থগুলোকে এখানে জলাঞ্জলি দিতে হবে বৃহত্তর স্বার্থে, যাতে রাষ্ট্রটা তাড়াতাড়ি আপনার এই যে শত্রু কবলিত হয়েছে সেই শত্রুদের হাত থেকে রক্ষা পায়। এবং ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ ভবিষ্যতেও জলাঞ্জলি দিতে হবে, যাতে আর কোনোদিন এই স্বাধীনতা বিরোধী শক্তিরা রাষ্ট্রকে এমন আঘাত করতে না পারে। আপনি কি নাইমুল ইসলাম খানকে নিয়ে যেসব পোস্ট হচ্ছে সেটাও বলতে চাচ্ছেন? আমি নাইমুল ইসলাম খানকে বেনিফিট অফ ডাউট এখন পর্যন্ত দিতে চাই, যেহেতু আমি জানি না, হতে পারে নর্থ ইস্ট যা লিখেছে সেটা সত্য হতে পারে, নাও হতে পারে। নাইমুল ইসলাম খান উনি স্বীকার করেছেন পাবলিকলি যে ওনার পিতা রাজাকার ছিলেন। উনি এও বলতে আমি শুনেছি উনি পিতার পক্ষে ক্ষমা চেয়েছেন। এবং নাইমুল ইসলাম খান আপনার শেষ পর্যন্ত কিন্তু শেখ হাসিনার পক্ষে কথা বলেছেন। এবং শেষে দুইজন ব্যক্তিকে যখন আওয়ামী লীগের অনেক নেতারা গা ঢাকা দিয়েছেন, তখনও কিন্তু নাইমুল ইসলাম খান, আরাফাত, ইনারা কিন্তু শেখ হাসিনার পক্ষে আপনার চেষ্টা করছিলেন এই জঙ্গি উত্থানটাকে থামানোর। এখন এইটাকে প্রচার করা যেতে পারে যে এটা বৃহত্তর কৌশল, অর্থাৎ তারা ডিপ স্টেটের লোক ছিলেন বলে তাদের কোনো বিপদ হবে না জেনে তারা ওখানে ছিলেন, যারা জানতেন যে বিপদ হবে তারা সরে গেছেন। এখন এগুলো তো সব স্পেকুলেটিভ, আমি ব্যক্তিগতভাবে কিছু জানি না। আমি যেটা দেখেছি, নাইমুল ইসলাম খান শেখ হাসিনার পক্ষে হয়ে বা আপনার 5 আগস্টের আগে, এমনকি উনি প্রেস সচিব হওয়ার আগে যেসব টকশো করতেন, সেখানে উনি যে সুন্দর যুক্তিতে কথা বলতে পারতেন মুক্তিযুদ্ধের পক্ষে, সত্যিকার অর্থে অনেকে সেটা কিন্তু পারতেন না। এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিটাকে ব্যাখ্যা করতে পারা,
এটা তো একটা এই অদক্ষতার কারণেই কিন্তু 5ই আগস্টে জঙ্গিরা এত বড় সুযোগ পেয়েছে। পিনাকি, ইলিয়াস, আপনার এদের দক্ষতা এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির অদক্ষতার কারণে। অর্থাৎ সত্যকেও প্রতিষ্ঠিত করার জন্য আপনার কোনো লুসিডিটি ছিল না, আবার মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য এদের অনেক আপনার বাকপটুতা ছিল, এই পিনাকি ইলিয়াসদের। তো সেক্ষেত্রে আমি তো আমি নাইমুল ইসলাম খানের ওই জিনিসটাই দেখি, ওই যোগ্যতাটা দেখি। এবং আমরা দেখেছি কিভাবে যখন এই এই ইউনুসের পক্ষে সারা বাংলাদেশ ছিল, আজকে তো বাংলাদেশের মোটামুটি কোনো মানুষ নাই এই আপনার চুক্তি টুক্তি দেখিয়ে দেওয়ার পরে, তখনও কিন্তু নাইমুল ইসলাম খান যথেষ্ট আপনার বলিষ্ঠ যুক্তি দিয়ে এই ইউনুসের বিরুদ্ধে কথা বলেছে। সেই জিনিসগুলো আমি ভাবছি, আমি নাইমুল ইসলাম খানের পক্ষে বা বিপক্ষে যুক্তি দেখাচ্ছি না, আমি যেটা দেখাচ্ছি যে কোনটা প্রমাণিত তো আমি জানি না, কিন্তু তার ভূমিকাটাকেও তো সবসময় আপনার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সহায়তা করেছে। সেই জিনিসটা এখন এমনও এর মধ্যে কি সত্যি আছে সেটা হয়তো একদিন বের হয়ে আসবে, কিন্তু এখনই একেবারে আপনার বিচার করে ফেলার ঠিক হচ্ছে কিনা, সত্যিকার অর্থে আমাদের যে জায়গাটা দরকার সেটা দেখার দরকার আছে বলে, কিছুটা অবকাশ আছে বলে আমি মনে করি আর কি। তো এই বিষয়গুলো সত্য মিথ্যা আসলে একজনই যদি কোনো মুখ খুলেন, সরাসরি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি বলতে পারবেন সঠিক তথ্যটা। এতে কোনো সন্দেহ নাই বাড়ি ভাই। এবং দেখুন, আমি যে জিনিসটা আপনাকে মাথা নত করে বলছি, গত প্রায় 1.25 বছর তো হয়ে গেল 24 জঙ্গি উত্থানের পর। এখন আমি দেখছি আমার চিন্তা ভাবনা থেকে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপনার রাজনৈতিক সিদ্ধান্ত বলুন, ওনার এই যে এমনকি এই জঙ্গি উত্থানকালে সরকার থেকে সরে দাঁড়ানো বলুন, এবং উনি যেসব আপনার সাহসের সাথে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে বাঁচিয়েছেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি করেছেন, এবং যেই সাহসের সাথে উনি ভূ রাজনীতি মোকাবেলা করেছেন, এই সব জায়গায় আমি যখন আমি দেখি যে একমাত্র শেখ হাসিনাই প্রজ্ঞার সাথে সবকিছু করেছেন। ফলে শেখ হাসিনার প্রজ্ঞা দিন দিন বেশি প্রতিষ্ঠিত হচ্ছে, এবং ওনার প্রজ্ঞার উপর সবাইকে নির্ভর করা উচিত। এবং উনি যতক্ষণ কাউকে দোষী না বলছেন ততক্ষণ পর্যন্ত আমাদের বোধহয় রিস্ট্রেন্ট হওয়া দরকার। আমি ব্যক্তিগতভাবেও সেটা হচ্ছি, কারণ আমি নিজেও অনেক ভোকাল, অনেক সমালোচনা করেছি, কিন্তু এখন দেখছি যে শেখ হাসিনাই আসলে সবচেয়ে সঠিক। এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রমাণিত হচ্ছে। ফলে সবার কিন্তু শেখ হাসিনা আমাদের কাছে সবকিছু খোলাসা পর্যন্ত আমার মনে হয় ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত। কারণ অ্যাপয়েন্টমেন্ট যেমন সেনাবাহিনী প্রধানের অ্যাপয়েন্টমেন্ট, যেমন প্রাইম মিনিস্টারের, উনার প্রেস সচিব কে হবেন, ওই অ্যাপয়েন্টমেন্ট কিন্তু উনার, কিন্তু এটা উনি অনুমোদন করলে সেই ব্যক্তিটা হতে পারেন তার। এখানে আবার নাইমুল ইসলাম খানের ভূমিকা আর ওয়াকারের ভূমিকার কিন্তু ভিন্ন প্রেক্ষাপট। অর্থাৎ নাইমুল ইসলাম খানের এখানে আসলে সরকার ফেলে দেয়া ষড়যন্ত্র করে বা না ফেলে দেয়া কোনো ক্ষমতাই আসলে তার ছিল না। ওয়াকারের কিন্তু সেই ক্ষমতাটা ছিল। সুতরাং ওয়াকার আসলে আপনার এখানে ওয়াকার বেইমানি করেছে কি করেনি এইটা মোটেও প্রশ্ন না। শফিউল্লাহ বঙ্গবন্ধুর সাথে বেইমানি করেছে কি করেনি এটা মোটেও প্রশ্ন না। প্রশ্ন হলো যে শফিউল্লাহ তার দায়িত্বে অবহেলা করেছিল। সে যতই বলুক যে আমার আসলে হাত পা বাঁধা ছিল, কিছু করার নাই, এইটা বলে আসলে দায়িত্ব এমন জিনিস হতে পারে আল্লাহর গজব পড়তো শফিউল্লাহ কিন্তু মানে যদি শফিউল্লাহকে আমরা ফাঁসি দিতাম বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে দায়িত্ব অবহেলার জন্য, এই ফাঁসিটা প্রয়োজন ছিল এমন নয় যে শফিউল্লাহ হয়তো দোষ ছিল না, কিন্তু এখানে আল্লাহর গজব হিসেবেও তাকে ফাঁসি দেওয়ার দরকার ছিল। সে যে সেনাবাহিনী প্রধান ছিল, এর জন্যই সে ফাঁসি প্রাপ্ত। এবং সেই ঘটনার পরে শফিউল্লাহ যেভাবে বলেন না কোনো রেডিওতে এসে এই খুনিদের সমর্থন দিয়েছেন। যাই হোক, এইটা হলো যে আপনার দায়িত্বের কারণে। শফিউল্লাহ যদি আত্মহত্যা করে ফেলতো, শফিউল্লাহ আমরা কিন্তু দেখেন একজন পাকিস্তান ফেরত অফিসার ছিলেন, বঙ্গবন্ধুর যে মিলিটারি সেক্রেটারি, নামটা একটু যদি বলে সাহায্য করতে পারেন। জামিল না, সাফায়াত জামিল, ওনার নাম কর্নেল জামিল বোধহয়। যাই হোক, বঙ্গবন্ধুর মিলিটারি সেক্রেটারি ছিলেন, যিনি আপনার 75-এর 15ই আগস্ট নিজে জি স্পট ডেথ ছিলেন।
এটাকে বলে দায়িত্ব। তার সাথে যদি আপনি তুলনা করেন, শফিউল্লাহ কিন্তু তার দায়িত্ব পালন করেনি। সুতরাং শফিউল্লাহ নির্দোষ কি দোষী সেইটা বড় জিনিস না, শফিউল্লাহ ফাঁসি প্রাপ্ত হয়ে গিয়েছিল, এইটা হতে পারে তার দুর্ভাগ্য সে সেনাবাহিনী প্রধান থাকাতে। ঠিক একইভাবে কিন্তু ওয়াকারকে দেখতে হবে। ওয়াকার তার দায়, সে যদি একেবারে আপনার মানে কোনো দোষও না করে থাকে, আমি বিশ্বাস করি না যে সে দোষ করেনি, সে দোষ তো করেছে, এটা তো প্রমাণিত, কিন্তু ওয়াকার কিন্তু ফাঁসি প্রাপ্ত। এই বাংলাদেশ যা আজকে ধ্বংস হয়ে গেছে, এটা তো আমরা আমরা শুধু ইউনূসকে দেখছি, এটার জন্য কিন্তু ওয়াকারকে দায় নিতে হবে। 4 আগস্ট রাতে উনি গণভবনে সবার উপস্থিত মিটিং এ সমস্ত দায়িত্ব নিয়েছেন, উনি সবকিছু করবেন। প্রাইম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন উনার নির্দেশে কাজ করেন, কিন্তু প্র্যাকটিক্যালি তিনি সেখান থেকে বেরিয়ে গিয়ে তার বাসায় গিয়েই খালেদাদের নিরাপত্তা উপদেষ্টাকে ফোন করলেন, পরের দিন সকাল 10টায় আসতে বললেন, তখন থেকে সরকার গঠনের কাজ তিনি আরম্ভ করে দিলেন। না এখন যেটা হলো বাড়ি ভাই, আমি যেটা বলতে চাই, আমরা যে এখন যেহেতু এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে সুস্পষ্টভাবে অনেক কিছু জানতে পারিনি, ফলে ওয়াকারের যে বিশ্বাসঘাতকতা, ওয়াকারের যে আপনার শয়তানি, এগুলো নিয়ে আমিও কিছুটা সহনশীলভাবে কথা বলবো। আমি যেটা বলবো, সব তো পাবলিক ডোমেইনে জানা, আমি শুধু যেটা বলবো যে শফিউল্লাহ কোনোভাবেই বঙ্গবন্ধু হত্যার যে ঘটনা ঘটেছে সে যদি নির্দোষ হয়, শুধু সেনাবাহিনী প্রধান থাকার কারণে সে যে ওই বঙ্গবন্ধুর মিলিটারি সেক্রেটারির মতো রাস্তায় তার জানটা দিয়ে দিল না, এই জন্যই সে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, এবং তার ফাঁসির মাধ্যমে তার বিচার হওয়া উচিত ছিল। আপনি এমনকি যদি আমরা শেখ হাসিনার কথা শুনো ওয়াকারের প্রতি কোনো সহানুভূতি আমরা আমাদের আসে, তারপরেও কিন্তু ওই দায়িত্বশীলতা থেকে কিন্তু ওয়াকার বাঁচতে পারবে না। অর্থাৎ ওয়াকারের যে ব্যর্থতা, ধরুন তার কোনো দোষ নাই, তারপরেও সে তার যে আপনার নপুংসকতা বলুন, আমি বিশ্বাস করি ওয়াকার সম্পূর্ণরূপে এই ষড়যন্ত্রের অংশ। সে কিন্তু সেটা বাদ দিলাম, সেটা আমরা এখন ধরে রাখি, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথার আগে সেটা বলবো না, তারপরেও ওয়াকার কিন্তু আপনার এই দেশ ধ্বংসের জন্য দায়ী। সরকার